বাংলা সাহিত্যের কিছু বিখ্যাত লেখকের গল্প দিয়ে সাজানো আমার এই বিশেষ নিবেদন, গল্পের মায়াজাল। আজকের গল্প নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা সভাপতি। মুখ্য চরিত্রে রামহরিবাবু, চাকর এবং গজেন তফাদার। গল্প পাঠে আমি অভিষেক। তাহলে শুরু করা যাক। অনেকগুলো গল্পের বই আর 10-12খানা উপন্যাস লিখেছেন রামহরিবাবু। তাঁর বইগুলোর ভয়ঙ্কর ভয়ঙ্কর নাম: প্রলয়ের আগুন, ডাইনির আর্তনাদ, রক্তের হুঙ্কার, ডাকাতের খাঁড়া, কাটামুন্ডুর নাচ, এইসব। রামহরিবাবুর ধারণা, শরৎচন্দ্রের পরে তার মতো ভালো কেউ তো লিখতে পারেই না। শরৎচন্দ্রের চাইতেও তিনি ভালো লেখেন। কিন্তু দুঃখের কথা এই যে ধারণাটা তিনি ছাড়া আর কারো নেই। এত রাশি রাশি বই লিখলেন, অথচ লোকে তাঁর কদর বুঝল না। কুড়িয়ে বাড়িয়ে সব শুদ্ধ 50খানার বেশি বই এ পর্যন্ত তাঁর বিক্রি হল না। সাধে কি জাতির অধঃপতন হচ্ছে? ওই 55 শিকদার নিতান্তই সেদিনকার ছোকরা এখনো ভালো করে গোঁফ ওঠেনি, আর তার বই কিনা ঝড়ের বেগে কাটতি হয়ে যায়। অথচ তিনি, যিনি শরৎচন্দ্রের চাইতেও ভালো লেখেন, তাঁর বই কাটে পোকাতে। ধিক ধিক! পোকায় কাটা বইগুলোর দিকে করুণ চোখে তাকিয়ে রামহরিবাবু বারবার বাঙালি জাতিকে ধিক্কার দিতে থাকেন। শুধু কি এই? বাংলাদেশে কতই তো সভা সমিতি হচ্ছে। সেদিনকার ছোকরা 55 শিকদার পর্যন্ত সভাপতি হয়ে গলায় মোটা মোটা মালা পরে। দেখে রামহরিবাবুর উত্তেজনায় হার্টের ক্রিয়া বন্ধ হয়ে আসতে চায়। কোনো সভায় এ পর্যন্ত কেউ তাকে সভাপতি হতে ডাকল না। বড় বড় মিটিংয়ের কথা না হয় ছেড়েই দিলাম, পাড়া সরস্বতী পুজোয় পর্যন্ত বাইরে থেকে লোক ডেকে এনে সভাপতি করা হয়। অথচ তিনি যে সকলের চোখের সামনে সূর্যের মতো একেবারে জ্বলজ্বল করে জ্বলছেন, এটা কারো মনেই পড়ে না। এরই নাম হচ্ছে প্রদীপের নিচে অন্ধকার। এইসব গবেষণা করে রামহরিবাবু যখন সন্ন্যাসী হওয়ার জন্য গেরুয়া ছোপাচ্ছিলেন, এমন সময় একটা কাণ্ড ঘটে গেল। ভগবান অন্তর্যামী। রামহরিবাবুর মনের বেদনা তিনি বুঝলেন। সেদিন সকালে দাড়ি কামাচ্ছেন রামহরিবাবু। সবে গালের একটা দিক কামিয়েছেন, এমন সময় শুনতে পেলেন বাইরে তাঁর চাকর বুদ্ধুর সঙ্গে কে যেন কথা বলছে। রামহরি বটবেলের বাড়ি এইটে? আজ্ঞা হ। কর্তা কি কামে আইছেন? তাকে একটা সভায় সভাপতি হবার জন্যে। সভাপতি? তিনি আবার সভার প্রতি হইবেন কেন? আমার মাঠাইনের প্রতি তো তিনি ওইয়াই আছেন। কিন্তু লোকটি কি যেন বলতে যাচ্ছিল। এর মধ্যেই ক্যাঙ্গারুর মতো একখানা সমুদ্র লঙ্ঘন লম্ফ দিয়ে এসে পড়েছেন রামহরিবাবু। এক গালে সাবান, হাতে খুর। চেহারাখানা যা খোলতাই হয়েছে বলবার নয়। দেখে লাফিয়ে 3 পা সরে গেল বুদ্ধু। বললে, কর্তা, অন খুলইয়া ধাইয়া আইলেন কেন? খ্যাপছেন নাকি? যা যা বেটা গারুল, ভিতরে যা। এক ধমকে নার্ভাস বুদ্ধুকে আরো নার্ভাস করে দিয়ে প্রসন্ন দৃষ্টিতে রামহরিবাবু আগন্তুকের দিকে তাকালেন। তারপর আধগাল দাঁড়িয়া সাবান নিয়ে তিনি একগাল হাসি হাসলেন। আমি রামহরি বটব্যাল, কি চাই আপনার? আপনি রামহরিবাবু? নমস্কার নমস্কার। আপনাকে আমাদের একটা সাহিত্য সভার সভাপতি হবার জন্যে। আসুন আসুন, বসুন। ওরে বুদ্ধু, বাবুকে শিগগির চা এনে দে। কৃপণতার জন্যে রামহরিবাবু বিখ্যাত। তাঁর দুর্গোড়া থেকে ভিখারি ঠেঙা খেয়ে যায়। পাত কুড়োবার মতো কিছু পায় না বলে বাড়িতে কাক পর্যন্ত পড়ে না। এহেন লোক কিনা খুশির আতিশয্যে আগন্তুককে হাফ কাপ ঝোলা গুড়ে চা খাইয়ে দিলেন। তারপরে শুরু হলো আসল গল্প। মার্টিনের রেলগাড়িতে প্রচণ্ড ছাপোকার কামড় খেতে খেতে রামহরিবাবু এসে নামলেন একটা ছোট স্টেশনে। স্টেশনের নাম বাঁশতলা। যে লোকটি তাঁকে সঙ্গে করে নিয়ে এসেছে
তার নাম গজেন দফাদার। কথায় কথায় রামহরিবাবু জানতে পেরেছেন সে গ্রামের নাট্য সমিতির সেক্রেটারি। এগায়ে ওগায়ে তারা যাত্রা করে বেড়ায়। খবরের কাগজে সাহিত্য সমিতির হিড়িক দেখে তাদেরও সাহিত্য করবার শখ হয়েছে, তাই তারা রামহরিবাবুকে সভাপতি করবার জন্য ধরে এনেছে। রামহরিবাবু জিজ্ঞেস করেছিলেন, আমার সব বই পড়েছেন আপনি? খেপেছেন আপনি? বিড়িতে টান দিয়ে গজেন দফাদার জবাব দিয়েছিল, আমার সময় কোথায় বলুন দেখি? দিনরাত যাত্রার পাঠ মুখস্থ করেই সময় পাই না তো বই পড়ব। দু একখানা যাত্রার বই যদি লিখতেন স্যার, তাহলেও বা কথা ছিল। মুহূর্তে বাড়ি ক্ষুণ্ণ হয়ে গেলেন রামহরিবাবু। ইচ্ছে করল গজেনের লম্বা লম্বা কান দুটো ধরে বেশ করে ঝাঁকিয়ে দেন, কিন্তু মনের ভাব গোপন করে বললেন, তবে আমি যে লিখি সেটা জানলেন কি করে? আমি কেমন করে জানব মশাই? আমাদের যাত্রার দলে যে হনুমান সাজে, সেই গদাই শিলাগে কলকাতার ছাপাখানার কম্পোজিটার ছিল। তাকে জিজ্ঞেস করলাম কোনো সাহিত্যিককে চেনে কিনা। সে আপনার পাতালের আগুন না কি একটা কম্পোজ করেছিল, প্রুফ নিয়েও গিয়েছিল আপনার বাড়িতে। তার কাছেই আপনার নাম ঠিকানা পেলাম আর কি। সে বললে আপনি বেড়ে লেখেন পাতালের আগুন। রামহরিবাবু বাধা দিয়ে বললেন, উহু, প্রলয়ের আগুন। ওই হলো স্যার, প্রলয় হলেই সব পাতালে চলে যায় কি না? তা আপনার বইয়ের 8-10 পাতা সে পড়েছে, বলেছে 10 পাতাতেই নাকি আপনি 10টা খুন ঘটিয়ে দিয়েছেন। শুনে আমাদেরও আপনার উপর খুব ভক্তি হয়েছে স্যার। 10 পাতায় 10টা খুন! আপনি স্যার অসাধারণ লোক। রামহরিবাবুর ইচ্ছে হয়েছিল তক্ষুনি বাড়ি ফিরে যান, কিন্তু সভাপতি হওয়ার প্রলোভনটা কম নয়। না হয় তার লেখা এরা পড়েইনি, কিন্তু তাতেই বা ক্ষতি কি? বক্তৃতার চোটে মুখ দিয়ে এমন আগুন তিনি ছড়িয়ে দেবেন যে চারদিকে দাউ দাউ করে চলে যাবে। এরা বুঝতে পারবে তিনি একেবারে কেউ কেটা নন। এতএব শেষ পর্যন্ত গজেনের সঙ্গে তিনি এসে নামলেন বাঁশতলা স্টেশনে। আশা ছিল স্টেশনে তাকে দেখবার জন্য কাতারে কাতারে লোক দাঁড়িয়ে থাকবে, কিন্তু জনপ্রাণীর চিহ্ন নেই। একজন পিলরোগী স্টেশন মাস্টার আর জনাতিনেক ছেলেচাষা স্টেশনময় ছোটাছুটি করে বেড়াচ্ছে। রামহরিবাবুর মনটা আরেকবার খারাপ হয়ে গেল। গজেন এসে বললে, দাঁড়িয়ে আছেন কেন? চলুন। কোথায় যেতে হবে? আমাদের গাঁয়ে। সে কোথায়? শিয়ালপাড়া। শিয়ালপাড়া? সে কদ্দূর? বেশি নয়, কোষ 2 কোষ 2? গাড়ি কই? গজেন অবাক হয়ে গেল। গাড়ি? এ কি স্যার কলকাতা শহর পেয়েছেন? টুপ করে ট্রাম গাড়িতে চাপলেন আর ঝুপ করে ধরমতলা গিয়ে নামলেন? এ স্যার পাড়াগাঁ। কিন্তু কোষ 2 রাস্তা হাঁটবো কি করে? অন্তত একটা গরুর গাড়ি। গরুর গাড়ি? গজেন মুখ ভেঙচে উঠল। একটা গাড়ির আজকাল ভাড়া কত জানেন? অন্তত 2.5 টাকা। কে দেবে মশাই? আপনি? রামহরিবাবু মাথা নেড়ে জানালেন যে তিনি দেবেন না। তাহলে হাঁটুন, হাঁটুন। এখানে বেশিক্ষণ দাঁড়াবেন না। কাছাকাছি গোটা 2 শিয়াল খেপেছে, কামড়ালেই জলাতঙ্ক। উরে বাবা! লাফিয়ে উঠে রামহরিবাবু ছুটতে শুরু করেন। গজেন চেঁচিয়ে বলল, থামুন স্যার, থামুন। অমন ঘোড়ার মতো আদারে পাদারে ছুটবেন না। এখানকার জঙ্গলে আবার কেউটে সাপের আমদানি বেশি। হ্যাঁ? রামহরিবাবু ভয় প্রায় শিবনেত্র হওয়া দাখিল। তবু সভাপতি হবার লোভ। পঞ্চানন শিকদারকে যে করে হোক টেক্কা দিতে হবে। বেলা 2টোর সময় 1 হাঁটু ধুলো নিয়ে রামহরিবাবু যখন শিয়ালপাড়ায় এসে পৌঁছলেন, তখন তার প্রায় দম আটকে আসছে। জংলা ছোট গ্রাম, কয়েক ঘর গৃহস্থ, বেশিরভাগেরই দৈন্যদশা। সভাস্থলের নমুনা দেখেই সভাপতির হয়ে এলো। একটা আধভাঙা চণ্ডীমণ্ডপে চাটাই বিছিয়ে রামহরিবাবুকে বসতে দেওয়া হলো। তারপর আস্তে আস্তে 2-4 জন করে ভিড় জমতে লাগলো তাঁর পাশে।
পাঠশালার বুড়ো পণ্ডিত মশাই এসে অনেকক্ষণ ধরে পর্যবেক্ষণ করছিলেন রামহরিবাবুকে। এইবার বেশ করে কেশে নিয়ে বললেন, আপনার বই আমার বড্ড ভালো লাগে স্যার, খাসা লেখা আপনার। রামহরিবাবুর অত্যন্ত আনন্দ হল। এখানকার সবাই তাহলে গজেনের মতো নয়, দু একজন পড়ুয়া লোকও আছে। আমার কি কি বই পড়েছেন আপনি? কেন স্যার, ব্যাকরণ সুধা, বালকবোধ প্রথম ও দ্বিতীয় ভাগ পড়িনি কি? আহা, কি চমৎকার তদ্বিৎ প্রকরণ লিখেছেন আপনি! পড়তে পড়তে আমার কান্না পেয়ে গিয়েছিল। কিন্তু ব্যাকরণ ট্যাকরণ তো আমি লিখিনি। সে কি, আপনার নাম অশ্বপতি কাব্যচঞ্চু নয়? কি আশ্চর্য! লোকটা রামহরিবাবুর নাম পর্যন্ত জানে না, অথচ কোন এক অশ্বপতি না অশ্বডিম্ব ঠাউরে বসে আছে। চটে গিয়ে তিনি বললেন, না মশাই, আমি অশ্বটস্য নই, ও নামের কোনো লোককে আমি চিনি না। হ্যাঁ, তাহলে খালি খালি এলাম, শুধু সময় নষ্ট। বলে পণ্ডিত মশাই উঠে গেলেন। এবার এগিয়ে এলেন কবিরাজ মশাই। আমাশয় প্রকরণ আর সহজ পাচন নির্মাণ বই দুটো আপনারই লেখা তো? রামহরিবাবু সরসে বললেন, না। তাহলে আপনি কৃতান্ত কুমার মারুণরত্ন নন? না না না, আমার নাম রামহরি বটব্যাল। তাই নাকি? বিরক্ত মুখে কবিরাজ বললেন। গজা হত ভাগা তা তো বললেন না, খালি খালি বেতো বানিয়ে ছুটে এলাম। কবিরাজ প্রস্থান করলেন। তারপর আস্তে আস্তে আর সবাই। একা চণ্ডীমণ্ডপে রামহরি বসে রইলেন। রাগে তাঁর গা জ্বলতে লাগল। ইতিমধ্যে কোত্থেকে একটা ডাবা হুঁকো সেজে এনেছে গজেন। বললে, তামাক ইচ্ছে করুন, তারপর চলুন সবাই যাই। সকরতে রামহরি বললেন, সভা না হাতি, খালি খালি আমাকে ভোগান্তি করতে কেন নিয়ে এলেন বলুন দেখি? গজেন মধুর হেসে জবাব দিলে, আহা হা, চড়ছেন কেন স্যার? পাড়াগা জায়গা এমন হয়েই থাকে। নিন নিন, তামাকটা খেয়ে ফেলুন, তারপর সবাই যাওয়া যাবে। অগত্যা হুঁকোটা হাতে নিয়ে একটা টান দিলেন রামহরিবাবু। কিন্তু সে কি সোজা তামাক? টান দেওয়ার সঙ্গে সঙ্গে মাথা ঘুরে একেবারে মূর্ছার উপক্রম। সামলে নিয়ে রামহরিবাবু ক্ষেপে উঠলেন, এ কি কাণ্ড মশাই! কি হলো স্যার? এ তামাক না গাঁজা? আর একটু হলে প্রাণটা আমার বেরিয়ে যেত। ও কিছু নয় স্যার। তেমনি মিষ্টি করে হেসে গজেন বললে, ডাকাটা তামাক একটু করা হবেই, ওসব না হলে যাত্রাই জমে না। কিন্তু আমি তো যাত্রা করতে আসিনি। না, সভা করতে এসেছেন, একই কথা স্যার। আসলে তো বক্তৃতা করাই। নিন, এবারে উঠুন। সভা পর্বের বিস্তারিত বর্ণনা না করাই ভালো। একটা খোলা মাঠে খানকয়েক চাটাই পাতা, আর একদিকে একখানা তেপায়া চেয়ার, সভাপতির আসন। চেয়ারে বসতে গিয়ে একটুর জন্য ধরাশয্যার হাত থেকে রক্ষা পেয়ে গেলেন রামহরিবাবু। সভায় লোক হয়েছে গুণাগুন্তি 15 জন। 7-8টি কালো কালো ন্যাংটো ছেলে মেয়ে, জনা 2 চাষা, গজেন আর জন 5 ভদ্রলোক। মাল্যদান হলো না, প্রস্তাব হলো না, উদ্বোধন সঙ্গীত হলো না। রামহরিবাবুর বুক ভরা আশা যেন ধক করে নিভে গেল। কিন্তু ঘাবড়ালে চলবে না। মনে মনে শক্ত করে কোমর বাঁধলেন তিনি। হোক ছোট সভা, নাই বা থাকুক মালা, কিন্তু তিনি পিছুপা হবেন না। বক্তৃতার তোড়ে এমন আগুন ছুটিয়ে দেবেন যে এই 15 জন লোকেরই মাথা ঘুরে যাবে। সুতরাং তিনি আরম্ভ করলেন, বন্ধুগণ, অদ্যকার এই বিরাট জনসভায় আমাকে সভাপতির আসন দিয়ে আপনারা আমাকে যেভাবে সম্মানিত করিয়াছেন, সেজন্য আমার আন্তরিক অভিনন্দন জানাই। আমি জানি
এই আসনের যোগ্য আমি নই। হঠাৎ পিছন থেকে চিৎকার উঠল, পালাও পালাও! আতকে রামুরিবাবু থেমে গেলেন। কি হয়েছে? জমিদারে লাঠিয়াল আসছে। বিনা অনুমতিতে তার জমিতে সভা করা হচ্ছে, তাই লাঠিয়াল পাঠিয়েছে। বলেছে আগে সভাপতির মুন্ডুটা দুভাগ করে তারপর। বাকিটা শুনবার আর সময় ছিল না। বাবা গো বলে রামুরিবাবু ঊর্ধ্বশ্বাসে ছুটতে শুরু করলেন। কোথায় কোন দিকে তিনি জানেন না। মুহূর্তে সেখানে সবার চিহ্নমাত্র রইল না। ওদিকে রামুরিবাবু ছুটলেন। ভুঁড়িটা মস্ত একটা ফুটবলের মতো আগে আগে দৌড়চ্ছে, পিছনে দৌড়চ্ছে শরীর। তারপরেই ঝপাস করে একটা শব্দ। হ্যাঁ, এতক্ষণে সভা জমেছে বটে। একটা পচা ডোবার বুক সমান কাদার ভেতর থেকে রামুরিবাবু ওঠার চেষ্টা করছেন, কিন্তু উঠতে পারছেন না। জলে কাদায় তাঁর বিরাট শরীরটাকে দেখাচ্ছে একটা জলহস্তির মতো। আর ডোবার চারদিকে সদুয়েক লোক জড়ো হয়েছে। গজেন আছে, পণ্ডিত মশাই আছেন, কবিরাজও আছেন। পরমানন্দে সবাই রামুরিবাবুর দুর্গতিটা উপভোগ করছে। এইবারে সত্যি সত্যি বিরাট সভা, আর রামহরিবাবু সত্যিকারের সভাপতি। কলকাতায় ফিরে রামহরিবাবু ইজি চেয়ারে চোখ বুজে শুয়ে আছেন। বুদ্ধ তার সর্বাঙ্গে মলম লাগাচ্ছে। হঠাৎ চোখ মেলে রামহরিবাবু করুণ স্বরে ডাকলেন, বুদ্ধ! আজ্ঞা! কোনোদিন কোথাও সভাপতি হোস নেই, বুঝলি? আজ্ঞা, বুঝেছি। আমি আমার পরিবারের প্রতি ওই সুখে আছি, শোয়া টোবার প্রতি কোন দুঃখে। বীরের মতো জবাব দিল বুদ্ধ। শুনছিলেন নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা গল্প সভাপতি। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই নিজের প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে নিন। আর এরকম আরও গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আগামী সপ্তাহে এরকমই একটি গল্প নিয়ে ফিরে আসব আপনাদের সামনে। ততক্ষণের জন্য শুভরাত্রি।